হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিখতে যাচ্ছি, রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া অনেক ছাত্ররা আছেও বা শিক্ষার্থী আছে যারা ভয় পায়। আমরা এই রাসায়নিক বিক্রিয়া এমনভাবে শিখব যাতে করে আমাদের যে কোনো সৃজনশীল, তারপরে আমাদের বহু নির্বাচনের প্রশ্ন, এরপরে সিকিউ এসকিউ মানে শর্ট প্রশ্ন যেগুলাই আসুক না কেন পারা যায়। এক ক্লাসেই রাসায়নিক বিক্রিয়া শেষ, এবং আমরা সিকিউ করব, সাথে এমসিকিউ করব, শর্ট প্রশ্ন করব। আমি মোহাম্মদ শিমুল হোসেন তোমাদের সবার শুভকামনা জানিয়ে শুরু করতেছি আজকের আমাদের এই বিজ্ঞানের সবচাইতে কঠিনতম অধ্যায় সহজ কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আজকের এই ক্লাস। চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো, এই অধ্যায়ে আমরা যা যা শিখব: প্রতীক, সংকেত, যোজনী, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর, আর আমরা 5 নম্বরে শিখব সূক্ষ্ম কোষ। আমি তোমাদেরকে 3টা পার্টে এই ভিডিওটা দেব। ছোট ছোট করে আমরা ভিডিও তৈরি করব যাতে তোমাদের মনোযোগটা এর উপর থাকে। তোমরা আগে ক্লাসটা দেখো, তারপরে তোমরা বিষয়টা ভাববা যে আমাদের এটা কি করা যায়। আগেই তোমরা লিখবা না, আগে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। অন্য সবাই ইউটিউবে যেরকম ক্লাস নেয়, আশা করছি এই ক্লাসটা সবার থেকে ভিন্ন হবে, বুঝছো? তাহলে আমরা এই অধ্যায় কি কি শিখবো আমরা বুঝতে পারছি যে আমরা এই অধ্যায় কি কি শিখবো। প্রতীক, সংকেত ও যোজনী। আজকের আমাদের এই ক্লাসে এই 3টা বিষয় আমরা খুব সুন্দরভাবে শিখবো, এবং আজকেই আমরা বিক্রিয়া কিভাবে লিখতে হয় এবং বিক্রিয়া কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখবো। চলো প্রতীক আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা যে স্লাইডগুলো দেখতেছো, এই স্লাইডগুলো তোমাদের অবশ্যই যে ভিডিও যে ছাড়বো, এই ভিডিওই তোমাদের ওই স্লাইড মানে কমেন্ট বক্সে এই স্লাইডটা আমি দিয়ে দেবো, তোমরা লেখার দরকার নাই। দেখো, প্রতীক কি? কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন আমরা যদি প্রতীকের কথা বলি, যে প্রতীক কেমন হয় একটু খেয়াল করো। যেমন আমরা যদি সোডিয়াম লিখি না, সোডিয়াম, এটা বলি তোমাদের ষষ্ঠ অধ্যায় পড়ানোর কথা ছিল, পরমাণুর ষষ্ঠ অধ্যায়ের নাম ছিল পরমাণুর গঠন, সেই অধ্যায়ে এটা ভালোভাবে বোঝার কথা। তাহলে এই যে সোডিয়াম লিখি, এটা মূলত আসছিল ন্যাট্রিয়াম থেকে। কোথা থেকে আসছে? ন্যাট্রিয়াম থেকে আসছে। বিষয়টা কি বুঝছো? এটা আছে তোমাদের ন্যাট্রিয়াম থেকে। এই ন্যাট্রিয়ামের পূর্ণ রূপ, যে ন্যাট্রিয়ামের যে রূপটা, তার থেকে আছে এনএ। যেমন হাইড্রোজেন, এটা একটা প্রতীক। যেমন ম্যাগনেসিয়াম, এই একটা প্রতীক। তাহলে ম্যাগনেসিয়ামের পুরা নামের এম দিয়ে আইছে। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, বুঝছো? এখন তোমরা এই যে নামগুলা শিখছো, ষষ্ঠ অধ্যায়টি শিখে আসছো, এইগুলাকে বলা হয় প্রতীক। এই প্রতীক লেখার 3টা নিয়ম আছে। কয়টা নাম বলছি? 3টা নিয়ম। এই 3টা নাম তোমার ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ এটা তোমাকে খ দাগে দেবে যে প্রতীক লেখার নিয়ম কি। বলো। সাধারণত কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষরটি দিয়ে তার প্রতীক লেখা হয়। এই যে আমরা সোডিয়াম ন্যাট্রিয়াম থেকে আছে। যেমন এই যে আমরা ক্যালসিয়াম লিখি, এটা হলো ক্যালসিয়াম, এইটা আছে ক্যালিয়াম থেকে। এই যে KALIM, এই ক্যালিয়াম মৌলের থেকে, মানে ক্যালিয়াম হচ্ছে ল্যাটিন নাম, এই ক্যালিয়াম থেকে আসছে হলো পটাশিয়াম। তাহলে কে মানে আমরা কি পাচ্ছি? পটাশিয়াম। ক্লিয়ার? সবাইকে এটা বুঝতে পারছো যে এই রকমের এই কে থেকে আসছে। ওকে, এবার এবার আমরা 2 নম্বরে যদি দেখি যে আমাদের 2 নম্বরে কি বলছে। 2 নাম্বারটা সবাই খেয়াল করো। যদি 2 বা ততোধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হয়ে যায়, যেমন আমি আগে নাইট্রোজেন, একটু খেয়াল করো, নাইট্রোজেন, নাইট্রোজেন এর ইংরেজি অক্ষর আমরা বলি এন জানি, বড় হাতের অক্ষর। কিন্তু আমরা যদি ন্যাট্রিয়াম থেকে লিখি, ন্যাট্রিয়াম, NATRIAM, ন্যাট্রিয়াম, তাহলে এরও তো প্রথম কি এন না? তাহলে এন দিলে তো 2টা মৌল এক হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে না? এই জন্য এর এ মানে পরের যে অক্ষরটা নিতে হবে,
এটা নিতে হবে ছোট হাতের। তাই আমরা সেই কথাই লিখছি, যদি যদি দুই বা ততোধিক মৌলের নামের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে প্রকাশ করা হয়, মৌলগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরের বড় হাতের অক্ষরের সাথে নামের অন্য একটি গুরুত্বপূর্ণ অক্ষরকে, মানে যেটা গুরুত্বপূর্ণ অক্ষর পরেরটাই হবে এর কোনো মানে নাই, গুরুত্বপূর্ণ অক্ষরকে ছোট হাতের যুক্ত করে প্রতীক লেখা হয়। এটা হলো 2 নাম্বার। এরপরে দেখো 3 নাম্বারে কি বলছে, কিছু কিছু মৌলের প্রতীক তাদের ইংরেজি নামের পরিবর্তে ল্যাটিন নাম থেকে এসেছে। ওই যে যেমন ক্যালিয়াম, কাপরাম, তারপরে আর্জেন্টাম, এই নামগুলো এটা তোমরা যখন ক্লাস 9-এ উঠবা আরো ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমি আশা করছি যে প্রতীক কি, এই প্রতীকটা কি এইটা তোমরা সবাই এখন বুঝতে পারছো, যে কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকে, কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্তকে প্রতীক বলে। বুঝছো না সবাই? বুঝছো? এরপরে চলো আমরা শুরু করি সংকেত। এটাই আমাদের চলে এলো সংকেত। তাহলে আমাদের সংকেতটা কি আগে আমাদের সেটা বুঝতে হবে। কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। তাহলে কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। বুঝছো? এখন অণুর সংক্ষিপ্ত প্রকাশকে যেমন আমরা যদি লিখি অক্সিজেন, এই যে অক্সিজেন লিখি না, এই অক্সিজেনগুলো এরকম বসতে পারে না, কারণ এটা একটা গ্যাসীয় পরমাণু। এই দুইটা অক্সিজেন মিলে এক অণু অক্সিজেন তৈরি হয়। অণু মানে কি, এই সামনে যা থাকবে, সামনে যে কয়টা থাকবে এটা হলো অণু হয়। সামনে তো এক, কিছু না থাকা মানে কি এক, তাহলে এক অণু অক্সিজেন তৈরি হয়েছে। দুইটা অক্সিজেন মিলে তৈরি হয়েছে এক অণু অক্সিজেন। বুঝছো? যেমন ক্লোরিন যদি তুমি লিখো, ক্লোরিন প্লাস ক্লোরিন, এই দুইটা ক্লোরিন মিলে তৈরি হয় ক্লোরিন, এক অণু ক্লোরিন তৈরি হয়। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের যে পড়াটা সবচাইতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ, সবচাইতে, সেটা হলো যোজনী। সেটা নাম কি? যোজনী। যোজনী কাকে বলে এটা যদি আমাদের পরীক্ষা দেয়, একটি মৌল একটি পরমাণু অন্য মৌলের কতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের যোজনী। আবার বলি ভালোভাবে বোঝো, একটি মৌলের একটি পরমাণু অন্য মৌলের কতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে ওই মৌলের যে যোজনী তো বুঝছো। এখন সবাই সবাই মনোযোগ দিয়ে সহকারে দেখবা, এবং এই যোজনী মনে করো যে এই অধ্যায়, এরপরে যে তোমার অ্যাসিড ক্ষারকের সমতা আছে সেই অধ্যায় যদি তুমি করতে চাও, তাহলে এই যোজনী তোমার মাস্ট বি মুখস্থ থাকা লাগবে। হ্যাঁ, যোজনী বের করা যায়। তোমাকে অনেকেই বলবে যে যোজনী বের করা যায়, মুখস্থ করা না, কিন্তু আসলে না। তুমি যদি মুখস্থ না করো পরীক্ষার হলে তুমি ওই প্রয়োগটা করতে পারবা না। বিষয়টা কি বুঝছো? আর তুমি কয়েকবার মুখস্থ করলে, তুমি যদি বিক্রিয়া করো তোমার অটোমেটিক যোজনীগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটা যদি চার্ট লিখি, মৌলের যোজনী, একটু খেয়াল করবা, মৌলের যোজনী, ঠিক আছে? মৌলের যোজনী ভিতর আমরা যদি যাদের যোজনী কত, এক, যোজনী হলো এক, সেই সব মৌলগুলো যদি আমরা লিখি যোজনী হলো এক। হাইড্রোজেন লিখতে পারো, সোডিয়াম লিখতে পারো, লিথিয়াম লিখতে পারো, পটাশিয়াম লিখতে পারো, তারপরে তুমি এই চারটারে আগে লিখো, ক্লোরিন লিখতে পারো, তারপরে এফ ফ্লোরিন লিখতে পারো। তাহলে হাইড্রোজেন, সোডিয়াম, লিথিয়াম, এই যে পটাশিয়াম, ক্লোরিন, তাহলে আমি এগুলোর নামও লিখে দিচ্ছি। হাইড্রোজেন, এগুলোর নাম কি? হাইড্রোজেন, যোজনী এক। এর নাম হলো সোডিয়াম, ঠিক আছে, যোজনী এক। এর নাম হলো লিথিয়াম, এর নাম হলো পটাশিয়াম, এর নাম হচ্ছে ক্লোরিন, এর নাম হচ্ছে ফ্লোরিন। এদের প্রত্যেকের যোজনী হচ্ছে এক। মনে থাকবে না? এবার দুই যোজনী যাদের দুই,
দুই যারা আছে, যেমন তুমি লিখতে পারো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার। এই কয়টা বেশি লাগে পরীক্ষায়, এই কয়টা বেশি দেবে? এপি। আয়রনের যোজনী আবার 2 3, এটা আমরা পড়ে আসতেছি। তাহলে এই কয়টারে আমাদের বেশি লাগে, এটা যোজনী হলো 2। এবার 3 যোজনী যাদের, 3, শুধু অ্যালুমিনিয়াম আমি দেখছি। এগুলো হলো সব আমরা মৌলের যোজনী লিখতেছি। কার যোজনী লিখতেছি? মৌলের। এবং এইগুলো থেকেই তোমাকে বিক্রিয়া শিখাবো আমি এখন, কিভাবে বিক্রিয়া করতে হয় সেটা শেখাবো। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, আমি এখানে একটাই লিখলাম, অ্যালুমিনিয়াম হলো যোজনী 3। দেখো কয়েকটা মৌলের যোজনী একটু ভিন্ন আছে, যেমন এপি, এটার যোজনী হলো 2 আর 3। এই ইক, ইক আর কি? আস। ঠিক আছে, যেমন এপিও, যেমন ফেরাস। ও 2 মানে হলো, আমরা 2 মানে হলো আস আর 3 মানে হলো ইক। বুঝতে পারছো? 2 মানে হচ্ছে আস আর 3, 2 মানে আস আর 3 মানে হলো ইক। যেমন ফেরিক অক্সাইড, আমরা যদি এরকম লিখি যে এপি মানে 2 2 কাটা গেছে, এটা তো বুঝতেছো না, তোমাদেরকে এখনই বুঝাবো। তাহলে আমরা এইটা বুঝলাম। এবার যৌগমূলকের যোজনী দেখো, যৌগমূলক, এই জায়গা লিখি যৌগমূলকের যোজনী। যৌগমূলকের, যৌগমূলক কাকে বলে আমি তোমাদেরকে একটু পরে জানাই, মানে এখনই একটু জানাচ্ছি, আগে যৌগমূলকের যোজনী দেখো, তারপরে কাকে বলে তোমাদেরকে বোঝাচ্ছি। বা তোমরা যদি অনেকেই ভাবতেছো যে যৌগমূলকটা কি, আগে সেটা দেখি। 2 বা 2 এর অধিক মৌলের সমন্বয়ে গঠিত একটি যৌগ যদি সেটা মৌলের ন্যায় আচরণ করে, মানে মৌলের ন্যায় মানে কি, পুরা যে কয়টা মানে যে কয়টা মৌল দ্বারা ওই যৌগটা গঠিত হয়েছে এবং পুরা সেই যৌগই আরেকজনের কাছে চলে যাবে, সেটা হলো মৌলের মতো আচরণ করতেছে, তাহলে সেটাকে বলা হয় যৌগমূলক। লিখে দেব, ভয় নাই। দেখো তাহলে যৌগমূলক আছে ওইস, এটার নাম হলো হাইড্রো অক্সাইড। হাইড্রো অক্সাইড যোজনী হলো 1। NH4, এর নাম হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, যোজনী 1। ঠিক আছে, এবার দেখো PH4, এটার নাম হলো ফসফোনিয়াম, ফসফোনিয়াম, এইটার যোজনী হচ্ছে 1। এই তিনটারে ভালোভাবে মনে রাখো। এরপরে দেখো আমরা যদি লিখি যৌগমূলকেরা আরো, ক্যালসিয়াম, এই যে কার্বনেট, এটার নাম হলো কার্বনেট, CO3, মানে এরকমের বিষয়টা, সি বড় হাতের ও, নিচে এরকমের 3, তাহলে এর নাম হচ্ছে কার্বনেট। এটার নাম কি বললাম? কার্বনেট। এটার যোজনী হলো 2। SO, এস বড় হাতের ও 4, এটার নাম হলো সালফেট, সালফেট। এবার PO4, এটার নাম হলো ফসফেট, ফসফেট, যোজনী এর 2, এর হলো 3। বুঝছো বিষয়টা? এবার দেখো আমাদের সংকেত লেখার নিয়ম। সংকেত না লিখলে তুমি তো বিক্রিয়া করতে পারবা না, আগে তো তোমার সংকেত জানা লাগবে। আমরা প্রথমেই সংকেতের এই যে ব্যাখ্যাটা দিয়েছি যে সংকেত লেখার নিয়ম। এখন আমাকে তুমি বলো, একটা কথা যদি বলে আমাকে যে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড লিখো, আমাকে কি বলছে? সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড। ভালোভাবে বুঝবা, এখান থেকে কলি পড়া, হাইড্রো অক্সাইড, সোডিয়াম হাইড্রো অক্সাইড। তাহলে সোডিয়ামের সংকেত কি বলো দেখি? সোডিয়ামের সংকেত হলো Na, বুঝছো? আর হাইড্রোক্সাইডের সংকেত কি? এইটা। তাহলে ও ইস বসায় দাও। এবার যার যার যোজনী দিতে হবে। কি দিতে হবে? যোজনী। তাহলে সোডিয়ামের যোজনী কত? 1 1। হাইড্রোক্সাইডের যোজনী কত? 1 1 আর 1 দেয়া লাগে না, তাহলে এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। মেন কথা, সোডিয়ামের যোজনী যাবি এই হাইড্রোক্সাইডের ঘাড়ে, হাইড্রোক্সাইডের যোজনী আসবি সোডিয়ামের ঘাড়ে। তাহলে আমি এইগুলা যদি একটু মুছি, এই যে এই যোজনীর এইটুকু মুছলাম। এখন আমাকে যদি বলতো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখো অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখো, আমি অ্যালুমিনিয়ামটারে বুঝাই। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলতে পারে না তোমাকে?
যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা লিখো। অ্যালুমিনিয়ামের সংকেত কি? Al, এই কালার ইউজ করি। অ্যালুমিনিয়ামের এটা দিয়ে ইউজ করি Al। আর হাইড্রোক্সাইডের সংকেত কি? OH, এই যে OH। একটু বলো দেখি আমি কি বলছি। এই অ্যালুমিনিয়ামের যোজনে যাবে এইটার ঘাড়ে, আর হাইড্রোক্সাইড মানে তো যৌগমূলক। যদি তুমি 1 ও 2 বসাইতে চাও তাহলে পুরোটার উপর বসাইতে হবে, নট শুধু এই হাইড্রোজেনের উপর বসাইলে হবে না। তাহলে তুমি একটু খেয়াল করো দেখি, অ্যালুমিনিয়ামের যোজনী আমরা কত পাইছিলাম? 3 পাইছি না? 3। তাহলে এই রকমের দিয়ে হোল 3, এই যে Al, আর 1 তো দেয়া লাগে না, 1 এমনিতেই থাকে। তুমি যদি মনে করো যে স্যার এখানে 1 দেবো, এটা হবে না, 1 এমনিতেই থাকে। তাহলে আমরা কি পাইলাম? AlOH হোল 3 বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। এখন তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারবা না? লিখতে পারবা। এরপরে দেখো কেন মুখস্থ করতে হবে আমাদের সেটা বোঝাচ্ছি। এরপরে তোমাকে লিখতে বললো যে তুমি সোডিয়াম কার্বনেট লিখো। কি বললো তোমাকে? সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম সালফেট লিখো। লিখো সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়াম সালফেট যদি তোমাকে লিখতে বলে কোনো সমস্যা আছে? সোডিয়ামের সংকেত কি? Na, লিখছি যোজনী 1। সালফেটের সংকেত কি? এই যে SO4, সালফেট না, যোজনী কত? 2। তাহলে আমরা যদি লিখি SO4, SO4 এর যোজনী এর ঘাড়ে চলে আসবে এই যে Na2SO4, কারণ সোডিয়ামের 1 এর ঘাড়ে তো দেওয়ার দরকার নেই। এখন তুমি বলো দেখি, আমাকে যদি বলা হয় অ্যালুমিনিয়াম সালফেট লিখতে SO4, তাহলে বলো এর 2 এর ঘাড়ে চলে গেল, আর এর 3 পুরো এটার উপর যাবে। বুঝছো? এখন তোমাকে যদি বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট লিখো, তাহলে দেখো Mg, ম্যাগনেসিয়াম SO4 সালফেট। ম্যাগনেসিয়ামের 2, SO4 সালফেটের 2, তাহলে 2 2 কেটে গেল। কেটে যে কত থাকে? কিছুই না, ভাগ। তুমি যদি এর 2 দাও আবার এর 2 দাও, তাহলে 2 ভাগ 2 করলে আবার কি হচ্ছে? ম্যাগনেসিয়াম SO4, ম্যাগনেসিয়াম সালফেট থাকলো। হ্যাঁ, আমি আশা করছি তোমরা মনে হয় এইটা বুঝতে পারছো সংকেত কিভাবে লিখতে হবে। আমি একটা বিক্রিয়া করে আরো বোঝাই, তাহলে আরো বেশি ভালোভাবে বুঝবা। আমি এটা মুছে দিলাম, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ এটা তোমাদের গুরুত্বপূর্ণ বলেছি। এই গুরুত্বপূর্ণগুলো আগে তোমার মুখস্থ করা লাগবে যদি তুমি এই অধ্যায়টা করতে চাও ভালোভাবে। একটা বিক্রিয়া যদি আমরা লিখি, দেখো খেয়াল করো সবাই, সোডিয়াম লিখলাম প্লাস ক্লোরিন লিখলাম। কেন 2 দিলাম? কারণ আমরা বলছি ক্লোরিন গ্যাসীয় আকারে বসবে, ক্লোরিন, তারপর অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো অণু আকারে বসবে। বুঝছো? এগুলো নাম লিখে দিতে পারো, অক্সিজেন, তারপর হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপরে ক্লোরিন, এগুলো সব অণু আকারে বসে। তোমরা উপর ক্লাসে উঠলে আরো ভালোভাবে বুঝতে পারবা, অণু আকারে বসে। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ঠিক আছে? এইভাবে বসবে এরা। তাহলে আমরা যদি বিক্রিয়া করি, বিক্রিয়ায় কি? প্রথমেই দেখো এইটা লিখতে হবে, প্রথমে ধাতুটা লিখতে হবে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, প্রথমে ধাতু লিখতে হবে, ঠিক আছে? সোডিয়াম হলো ধাতু, যাদের শেষে উচ্চারণে আম থাকে, যাদের শেষের উচ্চারণে কি আম, তারা হচ্ছে ধাতু। যেমন সোডিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ এইরকম। যেমন কাপরাম থেকে আইছে ক্যালিয়াম, এইরকমের এই সবগুলো হলো ধাতু। বুঝছো? তাহলে যাদের শেষের উচ্চারণ কি থাকবে? আম থাকবে, তারাই মূলত হচ্ছে ধাতু। তাহলে ধাতুর আগে বসাও, তাহলে সোডিয়াম আর ক্লোরিন দিয়ে দাও। তাহলে বলো দেখি এদের দুজনের যোজনী কত? 1 1, তাহলে তো দেয়া লাগবে না। কিন্তু আমি যদি লিখতাম ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, এই 2 রে তোমার ধরা যাবে না। লেখার পরে তুমি ম্যাগনেসিয়াম আগে লিখলে, ক্লোরিনও লিখলে। ক্লোরিনের যোজনী কত? 1 1, তো দেয়া লাগতেছে না। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, এর ঘাড়ে চলে গেল। বুঝছো? যেমন তুমি যদি লিখো সালফার প্লাস অক্সিজেন, ভালোভাবে খেয়াল করবা, সালফারের যোজনী ছিল কত? 2 2 আর 4 আর 6। তোমাদের বইয়ে 2 আর 4 পর্যন্ত দিয়েছে, 6টা দিই নাই। তাহলে দেখো আমরা যদি সালফার আর অক্সিজেন লিখি,
বুঝছো? এর 2 এর ঘাড়ে আসলো আর এর 4 এর ঘাড়ে চলে গেল, সর্বোচ্চ যোজনী ব্যবহার করতে হয়। কি যোজনী? সর্বোচ্চ যোজনী। তাহলে তুমি বলো দেখি কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা ভাগ করলে তো একই থাকতেছে, আর এটা অক্সিজেনের 2 থাকতেছে। এটার নাম কি হলো? সালফার ডাই অক্সাইড। এখান থেকে আরেকটি তথ্য তোমরা নাও, যখন অক্সিজেন যুক্ত হবে, কি যুক্ত হবে? অক্সিজেন। অক্সিজেন যখন যুক্ত হবে এটার নাম হচ্ছে অক্সাইড। উচ্চারণ করবা কি? অক্সাইড। ক্লোরিন যখন যুক্ত হবে, ক্লোরিন, ক্লোরিন যখন যুক্ত হবে এটার নাম হলো ক্লোরাইড। কি উচ্চারণ করবা? ক্লোরাইড। ফ্লোরিন যখন যুক্ত হবে এটাকে কি বলবা? ফ্লোরাইড। কি বলবা? ফ্লোরাইড। মাথায় থাকবে। অক্সিজেন যখন যুক্ত হবে অক্সাইড, ক্লোরিন যখন যুক্ত হবে কি? ক্লোরাইড। তাহলে এটার নাম হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটার নাম কি হলো? সালফার ডাই অক্সাইড। কেন 2টা অক্সিজেন যুক্ত হয়েছে? যদি একটা যুক্ত হতো, একটা মানে হলো মনো, 2 মানে হচ্ছে ডাই, 3 মানে হলো ট্রাই, 4 মানে হলো টেট্রা। 4 মানে কি? টেট্রা। বুঝছো? ক্লিয়ার? এক মানে মনো, যেমন আমরা এইরকম যদি এটা লিখি সিও, তাহলে কার্বন মনো অক্সাইড, কারণ এখানে কার্বনে একটা যুক্ত হয়েছে। এটা আমরা আস্তে আস্তে আসবো, আমরা যখন বিক্রিয়ার ভিতর ঢুকবো এটা অবশ্যই আস্তে আস্তে আমরা এখানে আসবো। তাহলে আমাদের বিক্রিয়ার লেখার যে নিয়ম, এটা যদি আমরা দেখি, যোজনীর এটা তো চলে গেল, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। আমরা যোজনী তো আমরা বলছি, বা আর একটা লিখছি যে কোনো মোলের একটি পরমাণু অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য যেটি ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ার করে সেই সংখ্যাকে ওই মোলে যোজনী বলে। এবার রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম আছে। দেখো, তাহলে একটা রাসায়নিক সমীকরণ আমরা যখন লিখি, রাসায়নিক সমীকরণ কাকে বলে আগে সেটা তো আমাদের জানা লাগবে। বিক্রিয়ক ও উৎপাদকে তাদের রাসায়নিক সংকেত এবং উপযুক্ত সহগ ব্যবহার করে প্রতীকীয়ভাবে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। এই যে আমরা যখন একটা বিক্রিয়া লিখতেছি, যেমন আমি যদি এই বিক্রিয়াটাতে লিখি কার্বন প্লাস অক্সিজেন, তাহলে কি হয়েছে এখানে? কার্বন ডাই অক্সাইড। এই যে, তাহলে কার্বনের যোজনী কত বলো দেখি? 2 আর 4। আমরা এরকম বিক্রিয়া করতে করতে আমরা যে যোজনীগুলো আছে আমরা সব মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তাহলে কার্বনের যোজনী কত? 2 4। আমার সাথে সবাই একটু বলো, কার্বনের যোজনী কত? 2 4। এবং অক্সিজেনের যোজনী 2। অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2। সবাই একটু বলবা, মনে মনে না বললে হবে না। তুমি শুধু ক্লাস দেখলেই ভালো কিছু শিখতে পারবা না, ঠিক আছে? ভাবতে হবে যে এটা আমার স্যার একদম আমার বাসার পাড়া সে পড়াচ্ছে, এটা ভাবতে হবে। অথবা স্কুলের পার পড়াচ্ছে, তখন যখন এই জিনিসটা ফিল করতে পারবা তখনই তুমি যেই পড়াক না কেন তুমি জিনিসটা বুঝতে পারবা। তাহলে দেখো, কার্বনের যোজনী কত? 2 4। ব্যবহার করা হবে কত? 4। সর্বোচ্চটা ব্যবহার করা হবে। অক্সিজেনের যোজনী 2 2 ব্যবহার করা হবে। তাহলে আমরা যদি দিই, এই কার্বনের যোজনী কার ঘাড়ে আসবে বলো দেখি? অক্সিজেনের যোজনী আসবে কার্বনের ঘাড়ে 2। এই 4টা চলে গেল এর ঘাড়ে। কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। তাহলে আমাদের কত হলো? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তুমি বলি এইটা লিখতে পারবা না, তোমার সরাসরি বিক্রিয়ায় কোনটা লিখতে হবে? এটা লিখতে হবে। মনে মনে এটা ভেবে, এই যে কার্বন ডাই অক্সাইড, সেই কথা বলছে যে উপযুক্ত সহগ ব্যবহার করে প্রতীক প্রকাশ করার সমীকরণকে বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কিছু লেখার নিয়ম আছে। এই রাসায়নিক সমীকরণের এই যে 5টা, এটা তো বাম পাশ, এটাকে বলা হয় বিক্রিয়ক। এটার নাম কি? বিক্রিয়ক। আর এই যে একটা উৎপাদ হয়েছে না, এটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, অথবা এইটাকে আমরা বলবো হলো উৎপাদ। কি বলবো? উৎপাদ। ক্লিয়ার? তাহলে বিক্রিয়ক 2 বা ততোধিক হইতে পারে, উৎপাদ 2 বা ততোধিক হইতে পারে। যদি 2 বা ততোধিক হয় তার লেখারও সিস্টেম আছে। আবার এই বিক্রিয়ক 2 বা ততোধিক হলে তারও লেখার সিস্টেম আছে। দেখো, বিক্রিয়ক হলে 2 বা ততোধিক, একটা 2টা, মাঝখানে কি চিহ্ন ইউজ করছো? প্লাস চিহ্ন। এখানেও যদি 2টা হইতো তাহলে আমরা প্লাস চিহ্ন ইউজ করতাম। যেমন কেমন?
দেখো আমরা বিক্রিয়া লেখার আরো সিস্টেম আমরা যাব। যেমন তোমাকে যদি বলা হয় জিঙ্ক প্লাস H2SO4, এটার নাম কি বলো দেখি? হাইড্রোজেন সালফেট। কেন 2 হয়েছে? কারণ সালফেটের যোজনী 2, হাইড্রোজেনের ঘরে গেছে। এটা একটা অ্যাসিড, এটাকে অ্যাসিডের রাজা বলা হয়, এটাকে ব্যাটারির অ্যাসিড বলা হয়। কি কি বললাম? এর নাম হলো সালফিউরিক অ্যাসিড, এটাকে অ্যাসিডের রাজা বলা হয়, এটাকে ব্যাটারির অ্যাসিডও বলা হয়। বুঝছো? আমরা পরে এগুলো লিখবো। তাহলে প্রথমটা প্লাস দিবা, প্রথমটা কি দিবা? প্লাস। তাহলে এর প্লাস, এর হচ্ছে মাইনাস। এই যখন তুমি বিক্রিয়া লিখবাই 2 1 যা থাক উপরে নিচে, এইগুলো আরে ধরা যাবে না যেগুলো যুক্ত করিছো। তাহলে এই যে প্লাস, এ অবশ্যই মাইনাসের লগে বিক্রিয়া করবে। তাহলে আমরা যদি তীর চিহ্ন ইউজ করি, এটাও বিক্রিয়া লেখার একটা রুল, তীর চিহ্ন ইউজ করা। তাহলে জিঙ্ক বিক্রিয়া করবে কার সাথে? সালফেটের সাথে। চলে গেল জিঙ্কের 2, এরও 2, 2 2 কেটে গেল, প্লাস থাকলো কিটা? হাইড্রোজেন, এই যে একটা প্লাস দিয়ে দিলাম। তাহলে এবার আমরা যদি লিখি, বিক্রিয়কের রাসায়নিক সংকেত সমীকরণের বাম পাশে লিখতে হবে। বিক্রিয়কের রাসায়নিক সংকেত সমীকরণের বাম পাশে লিখতে হবে। তাহলে এটা হলো বিক্রিয়কের রাসায়নিক সংকেত, লিখলাম 2। উৎপাদের রাসায়নিক সংকেত সমীকরণের ডান পাশে লিখতে হবে। উৎপাদের রাসায়নিক সংকেত সমীকরণের ডান পাশে লিখছি। বিক্রিয়ক ও উৎপাদের মাঝে তীর চিহ্ন ব্যবহার করতে হবে, যা বিক্রিয়ার সংঘটিত হওয়াকে বোঝায়। তীর চিহ্ন ইউজ করতে হবে। 4, একাধিক বিক্রিয়া বা উৎপাদ থাকলে মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। 5, সমীকরণকে ভারসাম্য করতে হবে, অর্থাৎ উভয় পাশের প্রতিটি মৌলের পরমাণু সংখ্যা সমান রাখতে হবে। মানে যেটাকে বলা হয় সমতা, যে বিক্রিয়কে সমতা করতে হবে। হ্যাঁ, আমাদের যদি সমতা করার কথা না বলে আমরা সমতা করব না, কিন্তু আমরা এই অধ্যায়ে অবশ্যই সমতা করা শিখব। ঠিক আছে? তাহলে এটা আমরা কি বুঝলাম? এটা সমীকরণ লেখার, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম বুঝলাম। বুঝছো? এরপরে দেখো সমতা বিধান আজকে আমরা শিখব, বা ব্যালেন্স। এইটা হলো আমাদের পরের পাঠে শিখব। আগে আমরা আরো কিছু রাসায়নিক সমীকরণ লিখি, এদিক খেয়াল করো, পরে আমরা সমতা বিধানে যাব। আগেই সমতা বিধানে গেলে তোমরা বুঝতে পারবা না, আগে তুমি রাসায়নিক সমীকরণটা লেখা ভালোভাবে শেখো। এখন দেখো, আমি তোমাকে যদি 2টা বিক্রিয়ার কথা লিখি, আমি তোমাকে বললাম এরকমের একটা বিক্রিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কি বললাম? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস, হয়েছে সংকেত লেখা? হয়েছে। কেন? এই ম্যাগনেসিয়ামের দুজনই 2, OH এর ঘাড়ে গেছে। এরপর আমি লিখলাম HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। লিখছি? একটু নিচে লিখলে মনে হয় ভালো হয়, অন্ধকারে দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। তাহলে প্রথম কাজ কি? HCl, এটা একটা অ্যাসিড। কেন অ্যাসিড, কেন ক্ষার, আমরা এই অধ্যায় থেকেই সবকিছু শিখে যাব আস্তে আস্তে। তাড়াহুড়া করলে এই অধ্যায় শেখা সম্ভব না। তাহলে প্রথমে বিক্রিয়া করার যে নিয়মটা আমরা সেটা দেখতেছি। তাহলে প্রথমটারে তুমি প্লাস লিখো, এই দ্বিতীয়টা তো যৌগমূলক না, এটারে মাইনাস লিখো। তাহলে এর প্রথমটা কি? প্লাস, দ্বিতীয়টা কি হবে? মাইনাস। বলো দেখে, আমি তোমাকে কি বলছিলাম? এই প্লাস বিক্রিয়া করবি কার লগে? মাইনাসের লগে। আবার এই প্লাস বিক্রিয়া করবি কার লগে? মাইনাসের লগে। এখন আমরা এটারে করি। তাহলে ম্যাগনেসিয়াম আর কি? ক্লোরিন। তাহলে প্রথমে কে থাকবে? প্লাস থাকবে। তাহলে লিখি ম্যাগনেসিয়াম আর ক্লোরিন। লিখছো? ম্যাগনেসিয়ামের যোজনী কত? এবার যোজনী দিয়ে চিন্তা করতে হবে। বুঝছো? ম্যাগনেসিয়ামের যোজনী 2, এর ঘাড়ে চলে গেল। ক্লোরিনের যোজনী তো 1, এর ঘাড়ে দেয়া লাগবে না। এবার দেখো বিক্রিয়া কি পুরো সংগঠিত হয়েছে? আরো হাইড্রোজেন আর OH রয়েছে না, এই 2 রে ধরা যাবে না। 2 নিয়ে মাথায় কোনো ব্যথা রাখা যাবে না। 2 ভাবতে হবে যে নাই বিক্রিয়া করার সময় যে হাইড্রোজেন আছে আর OH আছে। তাহলে প্লাস দিলে প্লাস, কারণ আমরা বলছি না একাধিক উৎপাদ হলে তার মাঝখানে যোগ যোগ দিয়ে উৎপাদগুলো লিখতে হবে। তাহলে যখন OH আর দেখো, যখন তুমি OH দেখবা মানে হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, সঙ্গে সঙ্গে ভাববা এটা উৎপন্ন হয় পানি, H2O। কি হয়? H2O। বুঝছো?
আরো একটা বিক্রিয়া লিখি, তাহলে আরো তোমরা বুঝতে পারবা। দেখো, তোমাকে যদি আমি এরকম লিখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ভালোভাবে খেয়াল করো, প্লাস তোমাকে আমি যদি লিখি HCO3, তাহলে এইটাও একটা অ্যাসিড, এটাকে কার্বনিক অ্যাসিড বলা হয়। কার্বনেটের যোজনী 2, এর ঘাড়ে চলে গেল হাইড্রোজেনের 1, পুরো ওই কার্বনেটের উপর দেওয়া লাগলো না, এটা হলো হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক অ্যাসিড। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো, বলো 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 বলো। এটা প্লাস, স্যার এটা মাইনাস পুরোটা, স্যার এটা প্লাস, এটা পুরোটা মাইনাস। তাহলে আপনি বলছেন এই প্লাস বিক্রিয়া করবি মাইনাসের লগে, এই প্লাস বিক্রিয়া করবি মাইনাসের লগে। ওকে, তাহলে আমরা সোডিয়াম লিখলাম, CO3 লিখলাম। ওকে, আমাদের কি লেখা হয়েছে? না। কেন হয় নাই? আপনি যোজনী দেন, দিলাম যোজনী, এর যোজনী 2, এর ঘাড়ে দিই, এর 1 দেয়া লাগলো না, হয়েছে? এখন না। কেন? আমাদের হাইড্রোজেন আর OH রয়েছে, হাইড্রোজেন আর OH, হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। বুঝছো? আশা করছি বুঝছো। আরো একটা দেখাই তোমাদেরকে, আরো গুলো আমরা লিখবো। এই বিক্রিয়ার অনেক 4টা 5টা বিক্রিয়া সম্পর্কে আমাদের ভালোভাবে জানা লাগবে। বুঝছো? যেমন তোমাকে যদি বলি এই ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, 2 2, এটাকে তাপ দেব, তাপ দেওয়ার পর এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড হয়। এটা বিয়োজন বিক্রিয়া। আমরা এর পরের ধাপে, মানে আমরা পরের যে টাইপটা থাকবে বা আমরা এর পরের যে ক্লাসটা নেব, সেই ক্লাসে আমরা